কিন্তু ভিডিওটা আপনারা যখন দেখবেন তখন আমি আর থাকবো না। আমার বয়স যখন 6 কিংবা 7 এমনই হবে তখন আমার বাবা বিয়ে করে আরেকটা। তো যে রাত যখন বিয়ে করে বাবা বলেছিল যে সে ইচ্ছা করে বিয়েটা করেনি, তাকে জোর করে করানো হয়েছে। তারই কিছু ভাই তাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। তো যে রাতে আমার বাবাকে বিয়েটা দেওয়া হয়, সচরাচর আমার বাবা বেশি রাত করতো না, তাড়াতাড়ি চলে আসতো। তো সেই রাতে না দেরি করে আসে। আমার মা অনেক চিন্তা করে যে কেন আসছে না। মায়ের সাথে আমিও জানা ছিলাম। তো বাবা আসলো রাতে, হুট করে এসে আমার মাকে জড়াই ধরে অনেক কান্না, যে এরা আমাকে এভাবে ফাঁসিয়ে বিয়ে দিল। তো আমার বাবার হয়তো বা কপালে ছিল বিয়েটা, সেখান থেকে আর বের হয়ে আসতে পারেনি। তো 6 বছর বয়স থেকে শুরু হলো আমার ডিপ্রেশন, মানসিক একটা পেশার যাকে বলা যায়। আমার ভাই তখন আমার মায়ের পেটে। আমার মা বাবারও ভালোবাসার বিয়ে ছিল। রাত করে আমার মা বাবার বাড়ি চলে গেল। চলে যাওয়ার পর আমার ভাই হইল। বৃষ্টির দিন আমার বাবা গেছিল, আমার নানা ঢুকতে দেয়নি। কত অশান্তি। আমার না খুব খারাপ লাগছিল, ছোট ছিলাম তো কিছু বলতে পারতাম না। তারপরে কিন্তু যেদিন আমার বাবা বিয়ে করে আমার মাকে ধরে কান্না করছিল, সেদিন আমার মায়ের চুপ থাকা আমি দেখেছি। কতটা আমার মা হয়তো তখনই পাথর হয়ে গেছিল। পরে যে খারাপ হয়েছে, কেন খারাপ হয়েছে সেটা আর কেউ জানতে আসেনি, জানেন। তারপরে কি চলছিল, এভাবেই চললো। মা অনেকবার রাগ করে বাবার বাড়ি যায়, আবার আসে, অনেকবার যায়, অনেকবার আসে। দিয়ে এভাবেই চলছিল বেশ। তারপর আমিও আস্তে আস্তে বড় হলাম। ক্লাস 7-এ আমার হাজবেন্ডের সাথে, আমার প্রিয় মানুষটার সাথে আমার দেখা। খুব ছোট ছিলাম, সহজে তার প্রস্তাবে রাজি হয়েছিলাম না। সে অনেক ঘুরায় পিছায়, প্রায় 6 মাস ঘুরে মনে হলো যে ফোনে কথা বলে তো প্রেম হয়ে যাচ্ছে না, অন্তত সে ছেলেটা তো আমাকে রাস্তাঘাটে চালাবে না, তাই না। আর এদিকে বাবা মাও নাই আমার, সেপারেশনে তারা, বাবার একটা বিয়ে করছে, সেজন্য বারবার চলে আসতে। তো সেবার মা একবারে চলে গেছিল, কিন্তু ডিভোর্সটা আসলে তাদের হয়নি। তো ছেলেটার একটা কথা প্রেমে পড়েছিলাম যে আমি তোমাকে ভালোবাসবো, কিন্তু সবার আগে ভালোবাসবো আমার মাকে, তারপরে তোমাকে। শুধু এই একটা কথার প্রেক্ষিতে না আমি ভালোবেসে ফেলি তাকে।
মনে করি যে তার মাকে এতটা সম্মান দেয়, সে তার বউকে অনেক সম্মান দিবে। তারপরে চলে এভাবে ক্লাস 8-এ উঠি, আমার বাড়িতে জানাজানি হয়, বাবা প্রচুর মার, মা প্রচুর মার। এদের মারের আগে এক সময় যে পালিয়ে বিয়ে করে যে যার বাড়িতে, মানে এটা কোর্ট ম্যারেজ করছিলাম, কেউ জানতো না, যে যার বাড়িতেই ছিলাম। তারপরে কোনো একভাবে আমাদের রেজিস্ট্রির কাগজটা আমার শাশুড়ির হাতে পড়েছে। তা আমার শাশুড়ির কথা, এই মেয়েটাকে আমি দেখবো, প্রথম দেখাতেই আমাকে পছন্দ করে আর বলে আমার এই মেয়েকে লাগবে, এমন আমার বাড়িতে বিয়ের প্রস্তাবও দেয়। কিন্তু তারা না আসলে রাজি হয় না। বাধ্য হয়ে ক্লাস 9-এ যখন ওরা আমাকে ডাকে, এবং তাদের যৌথ ফ্যামিলি ছিল, 2টা বোন ছিল, মা ছিল, বাবা ছিল। তো আমার মা বাবার তো অভাব অনেক ছিল জীবনে। আমি ভাবছিলাম তাদের সংসারে গেলে আমার এই অভাবটা পূর্ণ হয়ে যাবে। আমি না এটা কখনো বুঝতেই পারিনি যে পরের মা বাবা কখনো নিজের হয়ই না। তারপরেও বিয়ে করলাম। বিয়ে যখন করলাম, ছোট ছিলাম আমি, ক্লাস 9-এ পড়ি, সব দোষ এক আমার ঘাড়ে দিয়ে বিয়েটা দিল। ছেলেকে কাছেও আশেপাশেও আনলো না, ছেলের দোষটাই আনলো না। আমার বংশটা একটু খারাপ ছিল বলে সব দোষ আমার উপর দিয়ে বিয়েটা করে। আচ্ছা ঠিক আছে, হলো। বিয়ের পরের দিন সকালে বুঝতে পারলাম যে কি করলাম আমি, এটা আমি যেটা করছি মোটেও ঠিক করি নাই। কিন্তু তখন তো সব শেষ, কিছু আর করার নাই। এই সমাজে ডিভোর্সি মেয়ের জায়গাটা যে আসলে কোথায় সেটা তো আপনারা ভালো করেই জানেন। তো সে জায়গা থেকে আমি আর বের হয়ে আসতে পারিনি, অনেক চেষ্টা করছি সংসার করার, জানেন। ক্লাস 10-এ বিয়ের জন্য তারা বাচ্চা নেওয়ার জন্য চাপাচাপি করছিল। আমি চুড়ি পরেছি, আজ 2 হাত ভরে চুড়ি পরেছি, সুন্দর লাগছে না আমাকে। দিয়ে বাচ্চা নিয়ে এলো, নিলাম, বাচ্চা পেটে রেখে কত কাজ করছি, এসএসসি পরীক্ষা দিছি। আমার স্ট্রাগলটা না চলতেই থাকলো। কিন্তু কারণে অকারণে সবাই আমায় ভুল বুঝতো, এবং আমি দোষ না করেও আমি শাস্তি পাইতাম। আমার থেকে বয়সে ছোট তাদের আমার পা ধরতে হইতো। তো ভাবলাম একদিন সব ঠিক হয়ে যাবে, আমার ভালোবাসা দিয়ে আমি সব আদায় করে নিব। কিন্তু জানেন, ভালোবাসাটা ঠিকই ভালোবাসছি, আদায় করে নিতে আর পারিনি। আমি পরে ঠিক গেছি। পরে জানতে পারলাম যে আমার মা বাবা সেপারেশনে থাকে, এই অসহায়তার সুযোগ নিয়ে আমাকে বিয়ে করে আনছে। আচ্ছা, সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে। কিন্তু তাদের মানসিক টর্চার, আমি তো ঝগড়া শিখিনি, তাদের মানসিক টর্চারে এক সময় না আমি মানে মানসিক একটা রোগী হয়ে গেলাম। তো মানসিক রোগী যখন হলাম তখন সবাই বললো জিন ভূতে ধরছে, এই ধরছে, ওই ধরছে, এই কবিরাজ ওই কবিরাজ। ভালোই তো না, কবিরাজরাই পরে বলতে মেয়ের কিচ্ছু হয়নি, ঢং করছে। দিয়ে তো 2023 সালে সবাই বুঝতে পারলো যে না, আসলে এটা মানসিক রোগ, মানসিক ডাক্তার দেখানো উচিত। হ্যাঁ, ট্রিটমেন্ট চললাম, ওষুধ খাইলাম, কিন্তু ওষুধ খেয়ে কি মানুষের কথা বন্ধ করা যায় না? সেটা ব্রেনে না ঢুকে থাকা যায়? তাদের কথা আর ওষুধ খেতে খেতে
ব্রেনে ঢুকাতে ঢুকাতে, বুকে ঢুকাতে ঢুকাতে একটা পাথর আর পাষাণে পরিণত হইলাম। এখন কার কি আসলো কার কি গেল আমার কিছু চাই আসে না। আজকে ঈদের দিন, ঈদুল আজহা, আজকে কুরবানির দিন। কত তারিখ ঠিক মনে নাই আমার। জুন মাসের 1 তারিখে আমার জন্ম। তো 3 দিন থেকে অনেক মানসিক টর্চারে ভুগছিলাম। হ্যাঁ, দিয়ে ভাবলাম নিজের বাড়িতে যাই, তারা আমাকে বুঝবে, তারা আমাকে বুঝবে। এই মানুষ যতই যাই বলুক না কেন, মায়ের মতন হয়েছে, বাবার মতন হয়েছে, সংসার করার কি বুঝে না, মেয়ের মুখের দিকে তাকাই না। এটা মানুষ বলতো না, তখন সহ্য হয়ে যেত। আর যখন নিজের মানুষগুলাই ঠিক একই কথা বললো, বিশ্বাস করেন একটা দীর্ঘশ্বাস, একটা খুশি, একটা আনন্দ, আমার ভিতরের ক্ষতটা না আমি কাউকে দেখাইতে পারিনি। বাইরে এই যে হাত কাটছি, এই যেখানে হাত কাটা, তারপর এসবই হাত কাটা, এসব ইঞ্জেকশন দেওয়া, এগুলো তো মানুষকে দেখানো যায়, কিন্তু ভিতরের ক্ষতটা আমি কিভাবে দেখাবো কাউকে? এটা তো সম্ভব না চাইলেও। তাই আজকে আমি বেয়াদব, অসভ্য, কত কি সবার না তাদের মনের কথা, কষ্টগুলো বলার কেউ আছে, যাদের কাছে বললে তারা শান্তি পায়। আমার না কেউ নাই। কারণ কি জানেন, আমার মা বাবা খারাপ। এই আমার মা বাবা খারাপ, মা বাবা খারাপ, মা বাবা খারাপ, মা বাবা খারাপ। আচ্ছা, তাদেরকে খারাপ কি আমি হতে বলেছিলাম? আমার বাবাকে কি আমি বলেছিলাম যাও যে বিয়ে করো? মাকে বলছিলাম সেপারেশনে চলে যাও, যে তোমার মতন তুমি নিজের সংসার, মানে নিজের জীবন শুরু করো? বলছিলাম কি? বলি নাই তো। এখানে আমার দোষটা কোথায়? আমি যখন আমার বুকের কষ্টগুলো বলতে না পারি, চিৎকার করি, ভীষণ জোরে জোরে চিৎকার করি, আর মানুষকে বলি চুপ করো, তুমি চুপ করো, তুমি কিছু জানো না, তুমি চুপ করো। তখন আসলে আমি হয়ে যাই বেয়াদব। এই যে ভিতরে থাকা ক্ষতটা দেখাতে পারি না তো কাউকে। কাকে দেখাবো? কে বুঝবে? কেউ থাকলে না বুঝবে। তো আমার মানসিক সমস্যা এত কিছুই বেড়ে গেছে যে এই ওষুধগুলো তার কাজ করে না, কাজ। আমার মেয়ে ছোট এখন, তো তার মা যদি এখন মারা যায়, সে একভাবে বড় হয়ে যাবে। আমার মেয়েকে অত শুনতে হবে না যে তুই তোর মায়ের মতন ছিলি, এটা শুনতে হবে না। কিন্তু যদি একটু বড় হয়, তখন যদি তার বাবার সাথে আমার সেপারেশনে চলে যাইতে হয়, তখন কিন্তু তাকে শুনতে হবে এই যে মায়ের মতন হয়েছে, এই যে বাবার মতন হয়েছে। খারাপ একটা মেয়ে, বেয়াদব একটা মেয়ে, অসভ্য একটা মেয়ে। এই কথাটাই যেন আমার মেয়েকে না শুনতে হয়, তার জন্যই আমার এত ব্যবস্থা। আমি জানি আমি যদি আজকে মারা যাই, তাহলে না আমি ইহকাল পাবো, না পরকাল পাবো, সারা জীবন না তো জাহান্নামেই ভুগবো, তাই না? আমি তো এটা জানি। কিন্তু কথা এটা না আমি কোথায় গেলাম সেটা কথা না, আমি যে বেঁচে থেকে এতগুলা মানুষের জীবনে অশান্তি করছি, আমি যদি না থাকি তাহলে অশান্তি গুলাই হবে না। তারা অন্তত ভালো থাকবে তো, তারা সুখে থাকবে তো, শান্তিতে থাকবে না? শান্তিতে থাকবে।
আমাকে ভালোবাসার মতন কেউ নাই, আঁকড়ে ধরার মতনও কেউ নাই। কেউ হাতটা চেপে ধরে বলবে না রিমি আমি আছি তো, কষ্ট কেন পাচ্ছি? বলে না, কি বলে তোর বাপ খারাপ, তোর মা খারাপ, তোর বাপ খারাপ, তোর মা খারাপ, তাই তুই এরকম হয়েছিস। বাপে সেপারেশনে গেছে না, বাপে 101টা বিয়ে করছে, বংশ খারাপ, মা বিয়ে করছে, তোর বংশ খারাপ, তুই তো ওরকমই হবি। তুই কি সংসার করার মেয়ে নাকি? এই কথাগুলো আমি আর নিতে পারছি না। এই যে মাথার মধ্যে একটা গিলু আছে না, আল্লাহ একটা গিলু দিয়েছে না, বুকের মধ্যে একটা হাড় দিয়েছে না, মন কষ্টগুলো অনুভব করার, আমি তো সেটাই পাচ্ছি। তার থেকে মুক্তি চাওয়া কি পাপ? এখন কথা হইল আমার মৃত্যুর জন্য দায়ী কার? প্রথমে আমার মা বাবাকে, আমার ছোট মাকে, আমার বাপকে বলি যে আমি মরে গেলে তুমি আমার প্রিয় মানুষটাকে এই জেল, আদালত, থানা, আইনের পিছে ঘুরাবা না, কারণ আমার মৃত্যুর জন্য তো দায়ী তুমি। আর যদি তুমি বিয়ে না করতে, আমার মাকে নিয়ে সংসার করতে, তাহলে আমাকে সব কথা বলা কেউ সাহসী পাইতো না। জেল যদি কারো খাটতে হয় তাহলে সেটা তোমার, সেটা একমাত্র তোমার, আর কারো না। আমার হাজবেন্ডকেও আমি বলছি, তোমার নামে যদি কেউ এলিগেশন দেয় যে তোমার মানসিক টর্চারে আমি মারা গেছি, তুমিও তার নামেই দিবা মামলা যে ওর জন্য মারা গেছে। কারণ আমার মা বাবা ভালো হইলে আমাকে কি সাহস পাইতো নাকি কেউ, হ্যাঁ, যে হইল কথা শোনানোর? হাজা আমার বাড়ির মানুষে আমাকে বললো কত বড় বেয়াদব একটা মেয়ে, অসভ্য একটা মেয়ে। আমার মুখের উপরে কেউ তর্ক করে না, বংশের সবাই আমারে খুব ভালোভাবে শুনে, বংশের সবাই আমার কথা মান্য করে, শুধু রেমি করলো না। কেন করব, কেন করব? আজকে আমার এরকম কপালের জন্য দায়ী তো তুমিও। তোমার স্বামী তো আমার বাবাকে জোর করে বিয়ে দিয়েছিল, ভেবে দেখেছ? আমার ছোট মাকে নিয়ে যখন আলং ফালং করতে, আমার মাকে যখন কষ্ট দিয়ে পাথর করতে, তখন কি তোমার মনে কিছু হয়নি? দেখো, তুমি দেখো, আমার মাও ভালো আছে, আমার বাবাও ভালো আছে, কিন্তু তুমি ভালো নেই, কারণ তোমার মাথাতে হাত দেওয়ার জন্য স্বামীটা নেই। আর এই যে যারা আমার হাজবেন্ডকে বিয়ে দিতেছ, আমার হাজবেন্ড তো বিয়ে করতে চাই, তোমাদের বলছি সুন্দরী মেয়ে দেখে বিয়ে কইরো। না না, সুন্দরী না, সুন্দরী না, বাপের মেলার টাকা পয়সা আছে, টাকা পয়সা এমন দেখা করো। আর অবশ্যই মেয়ের মুখটা যেন বোবা হয়, কথা বলতে না পারে, এমন দেখা। তোমরা সুন্দরী মেয়ে, একটা অসহায় মেয়ে দেখে বিয়ে করবা, আবার কথাও শোনাবা, তা কি হয়?